কাজ করতে গেলে ভুল হবেই। সেনা ছাউনি নয়, মূল বিষয় হচ্ছে ম্যান্ডেট এবং তার রিনিউয়াল। এটা বারংবার সেই পথটা ধরেই তারা অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন। আপনার হঠাৎ করে জরুরি অবস্থা জারি করে সংবিধান বাতিল করে দিয়ে আপনার এককভাবে ক্ষমতায় থাকবার যে চেষ্টা অনেকাংশে অনেক দেশে আমরা দেখে থাকি, সেরকমটি কিন্তু আমাদের বাংলাদেশে ঘটেনি। এটা আমি শিওর উনি হয়তো একটু পরে বলবেন যে প্লুরাল স্পেসটাও নাই এখানে। এটা ওই যে আমি বললাম যে দৃষ্টিভঙ্গির ব্যাপার, কে কীভাবে দেখছেন এবং কোন চশমা এটে দেখছেন। এখন এই যে তিনি বক্তব্য রাখলেন, এটা তার যে আর্গুমেন্ট, তার পক্ষে ডেফিনেটলি অনেকগুলো সাইটেশন তিনি হাজির করতে পারবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে, এতে কোনো সন্দেহ নেই। এখন এর বিপরীতে কাউন্টার যুক্তিও প্রচুর হাজির করা যাবে, কিন্তু আমি রাজনীতি করি না, তিনি রাজনীতিবিদ। এখন তার কাউন্টার পার্ট হিসেবে কিন্তু আমি এখানে হাজির হইনি, সুতরাং আমি কোনো অ্যাক্স গ্রাইন্ড করব না। আমি যেটি বলতে চাইবো তাত্ত্বিক বিচারে, সেটা হচ্ছে মানুষ আপনার কাছে একটু নিরপেক্ষ একাডেমিক বক্তব্য শুনতে চায়। আমি সেই বিশ্লেষণটাই হাজির করছি। এখানে আপনার যে কোনো পদক্ষেপ আপনি গ্রহণ করুন না কেন, এটার কার্যকর করতে গিয়ে নানান রকমের ইন্টারভেনশনের প্রয়োজন হবে, বিশেষ করে উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রম যদি হয়, এবং তার ফলে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। আবার প্রজেক্টের যেই প্রক্ষেপণ বা যা দেখানো হচ্ছে, তাতে বিশাল রকমের লাভের চিত্রটাই তুলে ধরা হয়ে থাকে সবসময়। এখন ওই যে আবার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে বিষয়টা। এখন একজন এনভায়রনমেন্টালিস্ট যদি দেখেন, তাহলে দেখবেন যে এখানে একবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম পোকামাকড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা তিনি হিসাবের মধ্যে নেবেন। কিন্তু অর্থনৈতিক বিবেচনায় যিনি বিষয়টাকে দেখছেন, তিনি হয়তো স্ট্রিক্ট একটা ন্যারো পার্সপেক্টিভে সেটা দেখবার চেষ্টা করবেন, লাভালাভের বিবেচনায়। এখন এইভাবে যে কোনো বিষয় কিন্তু ব্যাখ্যা করা যায়। উইথ ডিউ রেসপেক্ট, তিনি যে বক্তব্যগুলো হাজির করেছেন সেগুলো তার পক্ষে যথেষ্ট যুক্তিও হয়তো বা তার আছে। আমি যেটাকে বলে ওনাকে রিফিউট করতে যাব না বা রিবাফ করতে যাব না, সেটি আমার কাজ নয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কন্টিনিউটি এবং স্ট্যাবিলিটি, এটা সবচেয়ে বেশি দরকার যে কোনো উন্নয়নশীল দেশের অগ্রযাত্রার প্রয়োজনে। এবং কাজ করতে গেলে ভুল হবেই। আবার ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে বলুন, বা কাজ করতে করতে আপনার একটা জায়গায় গিয়ে আমরা উপনীতও হব। আর পরিমাণে বাড়তে বাড়তেই কিন্তু গুণগত পরিবর্তন আসে, এবং সেই জিনিসটা কিন্তু আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি আপনার সর্বত্রই বাংলাদেশে। আপনার যেই গ্রিন রেভলিউশন টেকনোলজি আইয়ুব আমলে যেটা চালু করা হয়েছিল, আর যাই হোক, তার মধ্য দিয়ে পরবর্তীতে আমরা কিন্তু ওই যে খাদ্য আমদানি নির্ভর একটি দেশ থেকে আমরা সেলফ সাফিসিয়েন্ট একটা জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি। কৃষি বিপ্লব সংগঠিত হয়েছে। এখন আইয়ুব শাহীর এই যে উন্নয়নের দশক, সেই সময় নানান রকম প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি, এবং মনে রাখতে হবে যে আইয়ুব কিন্তু স্বৈর শাসক ছিলেন। তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেননি। শাসক দল আওয়ামী লীগ বাংলাদেশ সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী দল, এবং তারা বরাবর গণতন্ত্রের স্লোগান দিয়েই কিন্তু রাজনীতি করেছেন, এবং এখন পর্যন্ত সাকসেসিভ ইলেকশনের মধ্য দিয়েই ক্ষমতায় আসীন হয়েছেন। কোনো অবস্থা বলা যাবে না পেছনের দরজা দিয়ে বন্দুকের নলের জোরে তারা ক্ষমতা করায়ত্ত করেছেন বা করবার চেষ্টা করেছেন। আমি সেরকম স্টেটেড অফিসিয়াল কোনো অবজেক্টিভও কিন্তু তাদের কখনোই ছিল না। সুতরাং সেই বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। আর সেনা ছাউনি নয়, মূল বিষয় হচ্ছে ম্যান্ডেট এবং তার রিনিউয়াল। এটা বারংবার সেই পথটা ধরেই তারা অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন। আপনার হঠাৎ করে জরুরি অবস্থা জারি করে সংবিধান বাতিল করে দিয়ে আপনার এককভাবে ক্ষমতায় থাকবার যে চেষ্টা অনেকাংশে অনেক দেশে আমরা দেখে থাকি, সেরকমটি কিন্তু আমাদের বাংলাদেশে ঘটেনি। সে বিষয়গুলো আমাদের ভুলে গেলে চলবে না। বাট একজন একাডেমিক হিসেবে আমি আপনার কাছে একটু জানতে চাইবেন যে লম্বা সময় ক্ষমতায় থাকার একটা সুবিধা আছে, কিন্তু আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস দেখি, যারা লম্বা সময় ক্ষমতায় থেকেছেন, দুই একটা ছোটোখাটো ব্যতিক্রম দিয়ে বাদ দিলে দেখা যাবে যে জনগণকে তারা শেষ পর্যন্ত খুব বেশি তুষ্ট করতে পারেনি। সেটা বোঝার মানদণ্ড, আমি বলছি মানদণ্ডটা, যে তাদের কারো বিদায় সেই অর্থে সুখকর বিদায় হয়নি। আমি দু একটা ব্যতিক্রম বাদ রেখে বলেছি, এবং মানদণ্ড হিসেবে আমি বলেছি সেটি মানদণ্ড নাও হতে পারে যে তাদের কারো বিদায় খুব একটা সুখকর হয়নি।
আপনার কাছে এখন মানে ধরুন কি ধরনের আপনি ব্যাখ্যা আপনি হয়তো দেবেন? জিম্বাবুয়ের উদাহরণ নিয়ে আসতে পারেন, আপনি লিবিয়ার উদাহরণ নিয়ে আসতে পারেন, ইরাকের উদাহরণ ইরাকের উদাহরণ নিয়ে আসতে পারেন। এখন মনে রাখতে হবে যে লিবিয়ার যিনি স্বৈরশাসক ছিলেন তিনি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা করায়ত্ত করেছিলেন। সাদ্দামের কথা বলুন প্রয়াত, তিনিও কিন্তু সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করেছিলেন। আপনার এই যে জিম্বাবুয়ের আপনার যে শাসক, তিনি দীর্ঘদিন ধরে আপনার ক্ষমতায় ছিলেন এবং শেষ অবধি এক ধরনের কায়দায় কিন্তু তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, পুরো দেশটাকে একটা ফারিয়া রাষ্ট্রে পরিণত করেছিলেন। এখন এক এক অঞ্চলের বৈশিষ্ট্য এক এক রকম, সংস্কৃতি, ইতিহাস অনেক কিছুই তা কন্ডিশন করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে তার কিন্তু তুলনা চলে না। আর এখানটায় মনে রাখতে হবে সবচেয়ে ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ, এটি বরাবর কিন্তু জনগণকে সম্পৃক্ত করে রাজনীতি করবার চেষ্টা করেছে।